ইয়াকুৎস্ক শহর। এই শহর ডিপ ফ্রিজের থেকেও ঠান্ডা। এই শহরে আপনি যদি যান, আপনার মনে হবে আপনি মেঘের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। বরফের শুকনো ভাব একটা সময় আপনার চোখকেও রীতিমতন ধাঁ দিয়ে দেবে। সাজানো গোছানো একদম হিম শীতল শহর এটি। পূর্ব সাইবেরিয়ার এই শহরকে সবথেকে শীতলতম শহর বলা হয়। বছরের ৩ মাস এই শহরের তাপমাত্রা থাকে -40°C কাছাকাছি, ঠিক যেন পৃথিবীর মধ্যে একটা ভিন্ন শহর। এটি রাশিয়ার প্রধান শহরও বটে। এই শহরকে ইয়াকুতিও বলা হয়। এটি রাশিয়ার উত্তর পূর্বে অবস্থিত। এবার যদি এর আয়তন নিয়ে কথা বলি, তাহলে এর আয়তন হচ্ছে 30,83,523 বর্গ কিলোমিটার। কি বুঝলেন? একদম ঠিকই ধরেছেন, যা প্রায় ভারতের আয়তনের সমান। এটি এখানকার সব থেকে বড় সাব কান্ট্রি। লেনা, পুলিবা এই সমস্ত নদীর অববাহিকায় এই শহরটি গড়ে উঠেছে। লেনা নদীর ধারে অবস্থিত এটি সব থেকে বড় বন্দর শহর। আগে ভিন্ন মতাবলম্বী যারা ছিলেন তাদেরকে নির্বাসন দেওয়া হতো এই জায়গায়, এই জন্যই এই জায়গাকে ব্যবহার করা হতো। 17 এবং 18 শতকের প্রথমার্ধে এই শহরে রীতিমতন বাণিজ্যের যে প্রতিপত্তি, সেই বাণিজ্যিক প্রতিপত্তি বাড়তে শুরু করে। আর তারপর এই শহর সাইবেরিয়ার সামরিক এবং বাণিজ্যিক কেন্দ্র হিসেবেও বিবেচিত হতো। এছাড়াও উপনিবেশ স্থাপনের জন্য এই জায়গার গুরুত্ব বাড়তে থাকে। এই শহরের অধিকাংশ রাশিয়ান এবং ইউক্রেনীয়, আর বাকিরা যারা, তারা ইয়াকুৎস্ক। স্থানীয়রা নিজেদেরকে এখানে শাখা হিসেবেই পরিচয় দিতে বেশি পছন্দ করেন। এবার আপনাদের মাথায় প্রশ্ন হতে পারে যে শাখা কেন? তার কারণ হচ্ছে শাখা শব্দের অর্থ হলো মানুষ, অর্থাৎ তারা নিজেদেরকে মানুষ হিসেবে পরিচয় দিতে বেশি পছন্দ করে। 18 শতকে এখানে ইয়াকুৎস্কদের যে সংখ্যা, সেই সংখ্যা ক্রমেই বাড়তে শুরু করেছিল। 19 শতকে এদের জনসংখ্যা আরো বেড়ে যায় প্রায় 35%। এদের বেশিরভাগই ছুমকুশ জনগোষ্ঠীর অন্তর্গত। 1922 সালে এই শহরটি আনুষ্ঠানিকভাবে সোভিয়েত সমাজতান্ত্রিক রাজধানীতে রূপান্তরিত হয়। এখানকার যে জনজাতি, তারা মূলত ঘোড়া এবং অন্যান্য গবাদি পশুর উপরেই নির্ভরশীল। মঙ্গলদের আক্রমণের পর এই জনগোষ্ঠী লেনা নদীর তীরে সমতলে বাস করতে শুরু করে। এই আদিবাসী জনসংখ্যার বেশিরভাগই গ্রামাঞ্চলে বাস করে এখনো। তবে রাশিয়ানদের এখানে আসার পর তাদের জীবনযাত্রায় কিন্তু বেশ কিছু পরিবর্তনও আসে। 17 শতাব্দীর একেবারে গোড়ার দিকে কাসাক জাতির লোকেরা সাইবেরিয়ায় পৌঁছে এই জাতির বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করেছিল, অর্থাৎ যুদ্ধ ঘোষণা করেছিল। আর জানেন, সেই যুদ্ধ কিন্তু চলেছিল বেশ কিছু লম্বা সময় ধরে। অবশেষে এই ইয়াকুৎস্ক তারা হেরে যায়। এরপর এই অঞ্চল রাশিয়ার অন্তর্গত হয়ে যায়। এখানকার মানুষ রীতিমতন শীত বিশেষজ্ঞ, সেটা আপনি বলতেই পারেন, কারণ এখানকার মানুষ জানেন যে শীতে কিভাবে সার্ভাইভ করতে হয়। এদের প্রত্যেকের কাছেই রয়েছে মোটা পশমের পোশাক। তীব্র বরফের হাত থেকে বাঁচার জন্য এরা বিশেষ বাড়িতে বসবাস করে। এই যে শহরে বাড়িগুলো রয়েছে, এই শহরের বাড়িগুলো কিন্তু বেশ অন্যরকম টেকনোলজিতে তৈরি হয়। পুরোটাই বরফের ওপরে রয়েছে এই শহর। আর এখানে তো রয়েছে হীরের খনি। এখানকার বেশিরভাগ বাড়ি কাঠের বাড়ি। আর এখানকার যে জানালাগুলো রয়েছে বাড়ির, সেগুলো সবটাই পূর্বমুখী, অর্থাৎ যখন সেই দিকে সূর্যটা উঠছে, সূর্যের যে আলো বা তাপ, সেটা যেন সরাসরি সেই বাড়িতে পৌঁছে যায়। অতিরিক্ত তাপের জন্য মাটি যাতে ধসে না পড়ে, দুর্ঘটনা না ঘটে, তার জন্য একটা বিশেষ পাটাতনের উপরে এই বাড়িগুলো এখানে তৈরি করা হয়। এখানে এই যে মাটির নিচে যে গভীর বরফের স্তর রয়েছে, তা কিন্তু কখনো গলে যায় না। আপনি অন্যান্য শহরে গেলে যা সুযোগ সুবিধা পান, এই শহরেও আপনি সেই সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এখানকার যারা বসবাসকারী, তাদের জন্য 3 লক্ষ মানুষের জন্য সিনেমা হল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, সমস্ত কিছুই রয়েছে। অর্থাৎ যেটাকে বলে যে রীতিমতন সাজানো গোছানো শহর। আর এখানকার পরিবহন ব্যবস্থাও বেশ ভালো। পরিবহনের কথা যখন বললাম, তার মানে রাস্তা ব্যাপারটা চলে আসছে। আচ্ছা, রাস্তা,
এই কনসেপ্টটা বা এই শব্দটা যখন আমরা মাথায় আমাদের আসে তখন কি মনে হয়? যেখান দিয়ে আমরা যাতায়াত করতে পারছি। কিন্তু জানেন এই রকমও কিন্তু পৃথিবীর বুকে অনেক রাস্তা রয়েছে যেগুলো রীতিমতন মৃত্যু ফাঁদ। কি সেই রাস্তাগুলো আর কেন মৃত্যু ফাঁদ তা জানার জন্য আই বাটনে লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করে আপনারা ভিডিও দেখতে পারবেন। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আবারও ফিরে আসি যে গল্পটা বলছিলাম, যে এখানকার পরিবহন ব্যবস্থা কিন্তু বেশ ভালো। আর এখানকার মাছের বাজার দেখলে আপনি অবাক হতে বাধ্য, কারণ খোলা বাজারে মাছগুলোকে এমন ভাবে সাজানো অবস্থায় রাখা হয় দেখে মনে হয় যেন এগুলো মাছ নয়, ফুলের তোড়া। বেশিরভাগ অঞ্চল সাদা বরফে ঢাকা থাকলেও লেনা নদীর কাছাকাছি কিছু জায়গা রয়েছে যেখানে কৃষি জমি রয়েছে আর সেখানে চাষবাস করা সম্ভব। যেহেতু ওই এলাকাতে আলোটা ঠিক মতন পৌঁছাচ্ছে তাই সেখানে চাষবাস শাকসবজি ঠিকঠাক ভাবে হয়। বেশিরভাগই এখানে গবাদি পশু পালন করা হয়, কারণ এখানকার মানুষ মূলত কাঠবিড়ালি, শিয়াল এই সমস্ত কিছু শিকার করে। এছাড়াও এরা মাছ ধরার উপরে কিন্তু ভীষণভাবে নির্ভরশীল। তবে এখন এখানকার বেশিরভাগ মানুষ খনিতে কাজ করেন। শীতকালে এখানকার বাসিন্দারা কেউ বেশিক্ষণ বাইরে থাকেন না। শীতকালে এই শহরটা যেন কিরকম জনমানুষ শূন্য হয়ে যায়, চারপাশে তৈরি হয় একটা ভয়ানক শূন্যতা। এই শহর তখন যেন কিরকম একটা অজানা শহরে পরিণত হয়, যাকে অনেকেই প্রেতপুরী বলে ডাকেন। একটা আশ্চর্য ভূমিতে পরিণত হয় এই শহর, দেখে মনে হয় যেখানে কেউ কোথাও নেই। কিন্তু এখন কথা হলো যে এখানকার মানুষ কেন এত কঠোর পরিবেশে বসবাস করে, কেন তারা এই বরফের মাটি ধরে আঁকড়ে রয়েছেন বছরের পর বছর। আসলে ইয়াকুতিয়ানরা এখানে বসবাস করছেন সোনা, রূপো, হিরে এই সমস্ত জহরতের উপরে। এই খনিগলিতে বিশ্বের 5 ভাগের 1 ভাগ হিরে উৎপাদন হয়। মানে বুঝতে পারছেন এত ঠান্ডা থাকা সত্ত্বেও কেন এখানকার মানুষজন এই জায়গাটাকে আঁকড়ে ধরে বেঁচে আছেন। এছাড়াও এখানে মূল্যবান প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। এখানেই শেষ নয়, এখানে রয়েছে প্রচুর মূল্যবান খনিজ। ইয়াকুতিয়ানদের মধ্যে একটা পৌরাণিক গল্পও কিন্তু প্রচলিত রয়েছে। তারা মনে করেন যে কোনো এক ভগবান সারা পৃথিবীতে ঘুরে নাকি সমস্ত রাজাদের থেকে হিরে, মণি, মাণিক্য, জহরত সব কিছু নিয়ে এইখানে এসেছিলেন। আর এখানে এত ঠান্ডা যে তিনি জমে যাচ্ছিলেন, তাই তার সংগ্রহে রাখা সমস্ত সম্পদ এইখানে ফেলে দিয়ে তিনি পালিয়েও গিয়েছিলেন। এখানে বেশিরভাগ সময় চোয়াল জমে যাওয়ার মতন ঠান্ডা থাকলেও কিছুটা সময় কিন্তু গ্রীষ্মেরও দেখা মেলে। গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা হয় 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অতিরিক্ত শীতকে সহ্য করার পর যখন গ্রীষ্মকাল আসে তখন তাদের কাছে যেন এটা উৎসবের সমান। গ্রীষ্মকালে এখানে প্রচুর পর্যটক ভিড় করেন আর এদের প্রধান উৎসব হলো নববর্ষ। জানেন এই ইয়াকুতিয়ানরা বছরের 2 বার নববর্ষ পালন করেন। শীতকালীন নববর্ষ যা সমগ্র রাশিয়ানদের সঙ্গে পালন করা হয়, আর গ্রীষ্মকালীন নববর্ষ যা তাদের নিজেদের প্রাচীন ঐতিহ্য হিসেবে তারা পালন করে। গ্রীষ্মকালে জুনের মাঝামাঝি সময়ে তারা নববর্ষ সেলিব্রেট করেন। এই উৎসব সূর্য দেবতার সঙ্গে সম্পর্কিত। সূর্যের কাছে তারা মাথা নত করে প্রার্থনা করার পর এই উৎসবের সূচনা হয়। এই সময় তারা আত্মার আরাধনা করেন। তারা আত্মাকে এই কারণেই আহ্বান করেন যাতে আত্মা তাদেরকে আশীর্বাদ করে। এই সময় তারা নিজেদের যে ট্রেডিশনাল পোশাক সেই পোশাকও পরেন। আর এখানকার মূল অলংকার হচ্ছে লিলি ফুল। এই সময় তারা বিভিন্ন রং পোশাকে একেবারে ফুটিয়ে তোলেন। এছাড়াও তাদের পোশাকে প্রচুর পুঁথি দেখতে পাওয়া যায়, কানে ধাতব দুল দেখতে পাওয়া যায়। তারা বিভিন্ন ধরনের অলংকার পরেন, নাচ গান এই সমস্ত কিছু হয়, তারপরে খাওয়া দাওয়া এবং সব শেষে এইভাবেই চলে তাদের নিউ ইয়ার সেলিব্রেশন। আসলে দীর্ঘতম সূর্যোদয়কে তারা এইভাবেই অভিবাদন জানান। আর এইখানে রয়েছে একমাত্র এমন মিউজিয়াম যেখানে আপনি ম্যামথ দেখতে পাবেন। হারিয়ে যাওয়ার সমস্ত ম্যামথের কঙ্কাল এখানে রয়েছে। আর যেহেতু এখানে প্রচন্ড পরিমাণে ঠান্ডা থাকে তাই জন্য কোনো রকম ভাবে এই ফসিলের আকার পাল্টে যায় না। তো কি প্ল্যান হচ্ছে নাকি এই শহরে একটু ঘুরে আসার? যদি সেরকম কোনো প্ল্যানিং থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।